টোটাল 6টা মামলাতে আমরা জিতেছি। একটা কন্টেম্প, সেটা সরকার হেরেছে। দ্বিতীয় কন্টেম্প যেটা হয়েছে, সেই কন্টেম্পটা বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে মামলার এসএলপি করে। তৃণমূল সরকার 11 সালের মে মাসে আসার পর থেকে ডিএর যে বঞ্চনা এমন আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছিল, এবং তার সাথে সাথে আন্দোলন করে ডিএ আদায় করতে গেলে বিভিন্ন মামলা মকদ্দমা দিত কর্মচারী সমাজকে। রাজ্য সরকার তো জানে যে এখান থেকে বেরোবার আর কোনো উপায় নেই, শুধু যতটা টাইম কিল করা যায়। হাইকোর্টে গেছি, হাইকোর্টে থেকে জিতেছি, শুধু জেতা না, মানে প্রত্যেকটাতে জিততাম, আর সরকার রিভিউ পিটিশন করতো। সরকারকে ডিএ দিতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। গত 25শে মার্চ সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল। মাননীয় বিচারপতি বিক্রম নাথ এবং আমাদের যে ডিএ মামলা গতবারে ছিলেন মাননীয় সঞ্জয় কারোল মহাশয়, বিচারপতি সন্দীপ, দুটো মামলা 50 এবং 51, এখানে একদম নীলকালিতে বোল্ড করে লেখা আছে টু বি টেকেন হাই অন দা। মাননীয় বিচারপতি এই সঞ্জয় কারোল আরো 3 বার এই যে দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছে। আগামী 22শে এপ্রিল প্রথমার্ধেই, অর্থাৎ টপ অফ দ্য লিস্টে রেখে মামলাটি তিনি শুনবেন। আমরা আশাবাদী যে মামলাটা এবার ছাড়পত্র পাবে। এই মাননীয় ব্যারিস্টারের কথা আপনি বললেন, সেটা কতদূর কি আমি বলতে পারবো না। টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ করা যায়। আমাদের দিয়েও দেবে না, আন্দোলনও করতে দেবে না। সেই কারণে আমরা মামলায় গিয়ে তো আর এমনি গেলাম আর মামলায় আমরা জয়লাভ করলাম তা তো। রাজ্য সরকারি কর্মচারী, সেই ট্রাইব্যুনালে গেছি, ট্রাইব্যুনালে জিতেছি। আপনাদের ডিএ মামলা গত 25শে মার্চ ছিল, সে সময় শোনা গিয়েছিল আগামী 22শে এপ্রিল মামলাটি টপ অফ দ্য লিস্টে রেখে শোনা হবে। এখন দেখা যাচ্ছে 3 বিচারপতির বেঞ্চে সিরিয়াল নাম্বার 51তে রয়েছে। এই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, যে কথাটা আপনি বললেন একদম বাস্তব সত্য। গত 25শে মার্চ সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল মাননীয় 2 বিচারপতি সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের বেঞ্চে। একদম শেষে মামলাটা ছিল। মাননীয় সঞ্জয় কারোল মহাশয় সেদিন নিজ মুখেই বললেন যে মামলাটি টপ অফ দ্য লিস্টে রেখে আগামী 22শে এপ্রিল তা শোনা হবে, এবং সেই ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম যে এবার ফার্স্ট হাফে মামলাটা অবশ্যই উঠতে চলেছে এবং কোনো একটা সুরাহা অবশ্যই হবে। কিন্তু গত পরশু রাতের দিকে যখন আমরা এই লিস্টটা দেখতে পেলাম, তখন দেখলাম যে 3 বিচারপতির বেঞ্চে মামলাটি স্থান পেয়েছে। বিচারপতি 3 জন নাম হচ্ছে মাননীয় বিচারপতি বিক্রম নাথ, এবং আমাদের যে ডিএ মামলা গতবারে ছিলেন মাননীয় সঞ্জয় কারোল মহাশয় এবং সন্দীপ মেহতা, বিচারপতি সন্দীপ মেহতা, এবং সিরিয়াল নাম্বার 51। স্বাভাবিকভাবে আমরা একটু হতাশ হয়েছিলাম। এখন কতগুলো ব্যাপার আমরা লক্ষ্য করলাম, আমরা আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করেছি। এখানে আমাদের 51 নম্বর একদম লাস্ট যে নাম্বারটা, কিন্তু 18 নম্বর থেকে মামলাগুলো শুরু হয়েছে। 18 থেকে 51, অর্থাৎ সেটা যদি মাইনাস করা হয় আমাদের মামলাটা 34 নম্বরে আছে। এখন ঘটনাটা হলো 3 বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠার কারণ আমরা মনে করছি যে সঞ্জয় কারোলে যে নোট দেওয়া আছে ওই পিডিএফ যে ডেলি কজ লিস্টে, সেখানে পরিষ্কার বলা আছে যে তিনি ফার্স্ট হাফে এই 3 বিচারপতির বেঞ্চে বসবেন এবং সেকেন্ড হাফে তিনি তার পার্ট হার্ট মামলা শোনার জন্য 10 নম্বর বেঞ্চে চলে যাবে। এখন এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে এসছে, তাহলে যদি মামলা তিনি না শুনতেন তাহলে হয়তো আর একটা ডেট এই কজ লিস্ট বেরোবার সময় সেখানে আমরা দেখতে পারতাম যে মামলাটি পিছিয়ে গেছে। এরকম হয়, মামলাটি পিছিয়ে যায়, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি।
মাননীয় বিচারপতি যেহেতু নিজ মুখে বলেছে এবং পরবর্তীকালে অর্ডারেও সেটা বর্ণিত ছিল যে টপ অফ দ্য লিস্টে রেখেই ডিএ মামলাটি শোনা হবে, সে কথা মাথায় রেখেই হয়তো তিনি ওই 5 নম্বর বেঞ্চে যে ডিএ মামলাটি শুনবার জন্য তিনি 3 বিচারপতির বেঞ্চে এসে বসবে। এবার আরো একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে লাস্টের যে দুটো মামলা 50 এবং 51, এখানে একদম নীলকালিতে বোল্ড করে লেখা আছে টু বি টেকেন হাই অন দা বোর্ড। এই মামলা দুটিতেই লেখা আছে টু বি টেকেন হাই অন দা বোর্ড, অর্থাৎ আমরা মনে করছি যে একদম অগ্রাধিকার দিয়ে এই মামলা দুটি মাননীয় সঞ্জয় কারোল বিচারপতি তিনি হয়তো শুনবে। তাই আমাদের আশা আগামী 22 তারিখ মামলাটি অবশ্যই উঠতে চলেছে। এই নিয়ে ডিএ মামলাটি তো কতবার উঠলো, এবার কি আপনি এই মামলার ফল নিয়ে আশাবাদী? দেখুন, গত দিন মাননীয় যে বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্র মহাশয়ের বেঞ্চে ডিএ মামলাটি এসেছে। এর আগে আমাদের ডিএ মামলাটা এই যে 15 বার উঠেছে, সেই বেঞ্চটা ছিল মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী, মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে। তারাই এই 15 বার মামলাটা উঠলেও তার সুরাহা করে তারা যায়নি। এবং এই যে অনেক সময় সেকেন্ড যে বিচারপতি অনেক সময় পরিবর্তন হয়, কিন্তু প্রধান যে দুজন বিচারপতির একজন প্রধান থাকে আর একজন তার সহকর্মী হিসাবে বসে আর কি। সেক্ষেত্রে আমরা দেখেছি মাননীয় বিচারপতি এই সঞ্জয় কারোল আরো 3 বার এই যে দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছে এবং তিনি সেই গত 25 তারিখ এসেই তিনি যেই কথাটা প্রথমে বলেছিলেন যে এই ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। এই ব্যাপারটা আমি জানি যে মাননীয় সঞ্জয় কারোল মহাশয় এই ডিএ মামলাটি কেন ওয়াকিবহাল সেটা যেহেতু তিনি 3 বার বসছে, কিন্তু সেটার যে সুরাহা হয়নি তিনি সেটা জানেন এবং তারপরে আর বিশেষ কিছু বলেনি, শুধু বলেছে যে আমি ডিএ মামলাটি শুনবো এবং সেই ডেট নিয়ে কয়েকটা একটু এদিক ওদিক হয়েছিল, বিভিন্ন আইনজীবীরা সেখানে ছিলেন। তারপরে সিদ্ধান্ত হয়েছে 22 এপ্রিল, মানে আগামী 22 এপ্রিল প্রথমার্ধেই অর্থাৎ টপ অফ দ্য লিস্টে রেখে মামলাটি তিনি শুনবেন। তাই আমাদের আশা, যেহেতু এই 15 বার মামলাটি শোনা হয়নি, তাহলে এই যে আগামী যে 22 তারিখে উঠতে চলেছে মামলাটি শোনা হবে এবং আমরা আশাবাদী যে মামলাটা এবার ছাড়পত্র পাবে, অর্থাৎ ডিসমিস হয়ে যাবে। শোনা গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ মাননীয় হরিশ সালভেকে দিয়ে শুনানি করাবেন। এই সংগঠনটি কি ডিএ মামলার সাথে সংযুক্ত রয়েছে? দেখুন, ডিএ মামলার সঙ্গে সংযুক্ত হয়নি, কারণ গত 25 মার্চ তারা ডিএ মামলার সঙ্গে সংযুক্ত হতে গিয়েছিল, কিন্তু মাননীয় বিচারপতি দ্বয় সেই সংগঠনটিকে সংযুক্ত করেনি। তবে তাদের যদি ডিএ নিয়ে কোনো বক্তব্য থাকে পরবর্তীকালে সেই বক্তব্য পরিবেশন করতে পারবে, সেই বার্তাই দিয়েছিল। সেটা আমরা একদম উপস্থিত থেকেই শুনে এসেছি। এখন যেই মাননীয় ব্যারিস্টারের কথা আপনি বললেন সেটা কতদূর কি আমি বলতে পারবো না। তবে একটা কথা তো আমরা জানি যে কাহাবত আছে যে টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ করা যায়, এইটুকুই শুধু বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে যে জটিলতা সৃষ্টি করেছেন, কিন্তু সরকারি কর্মচারীদের তো ডিএ প্রাপ্য, কেন্দ্রীয় সরকারও ডিএ দিচ্ছে, তো এই সরকার কেন ডিএ নিয়ে এত জটিলতা সৃষ্টি করছে বলে আপনার মনে হয়? প্রশ্নটা আপনি করেছেন, এর আগেও দিয়েছি, আরো দিলে কর্মচারী সমাজ নিশ্চয়ই উপকৃত হবে, কারণ আগামী দিনে ডিএ মামলাটি রিলিজ হতে চলেছে বলেই আমরা মনে করছি। দেখুন, বিগত বাম সরকার ডিএ বকেয়া রাখতো, একথা আমরা কোনোদিনও অস্বীকার করিনি, কিন্তু
তার একটা মাত্রা ছিল। বর্তমান এই তৃণমূল সরকার 11 সালের মে মাসে আসার পর থেকে ডিএর যে বঞ্চনা এমন আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছিল, এবং তার সাথে সাথে আন্দোলন করে ডিএ আদায় করতে গেলে বিভিন্ন মামলা মকদ্দমা দিত কর্মচারী সমাজকে, আমরাও তাতে ভিকটিম। এছাড়া সাগর থেকে পাহাড়ে বদলি করে দিয়েছে, এরকম উদাহরণ ভুরি ভুরি। এখন স্বাভাবিকভাবে যদি আন্দোলন করতে গিয়ে কেউ মামলায় জর্জরিত হয় বা সেই সাগর থেকে পাহাড়ে বদলি হতে হয়, তাহলে কর্মচারী সমাজ তো ভয়ে তটস্থ থাকবে। দেখলাম যে আমাদের ডিও দেবে না, আন্দোলনও করতে দেবে না, সেই কারণে আমরা মামলায় গিয়েছি। কেন গিয়েছি? কারণ মামলা তো আর এমনি গেলাম আর মামলায় আমরা জয়লাভ করলাম তা তো না। মামলায় আবেগে চলে না, আইন আদালতে আবেগ চলে না, যে আমাদের এত বছর দিয়ে দিচ্ছে না। যদি আইন না থাকতো তাহলে কোর্ট বলে দিত আইন নেই, আপনাদের দিয়ে দেবে কেন রাজ্য সরকার? কিন্তু আমরা আইনটা যে আছে সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। কোন কোন জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছিলাম না, আমাদের প্রথমে ট্রাইব্যুনাল, রাজ্য ট্রাইব্যুনাল, সেখানে যেতে হয়। যেহেতু আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী, সেই ট্রাইব্যুনালে গেছি, ট্রাইব্যুনালে জিতেছি। হাইকোর্টে গেছি, হাইকোর্টে থেকে জিতেছি। শুধু জেতা না, মানে প্রত্যেকটাতে জিততাম, আর সরকার রিভিউ পিটিশন করতো, মানে দিতে হবে জেলে, টাইম কিল করতো। প্রতিটি রিভিউ পিটিশনে জিতি, অর্থাৎ টোটাল 6টা মামলাতে আমরা জিতেছি। একটা কন্টেম্প, সেটা সরকার হেরেছে। দ্বিতীয় কন্টেম্প যেটা হয়েছে, সেই কন্টেম্পটা বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে মামলার এসএলপি করেছে। এখন দিয়ে দিতে হবে, যে রাজ্য সরকার তো জানে যে এখান থেকে বেরোবার আর কোনো উপায় নেই, শুধু যতটা টাইম কিল করা যায়। এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা প্রফর্মা করে কার কত বেসিক সেইভাবে একদম ক্যালকুলেশন করে, সেটা ফিনান্স দপ্তরে আছে, সেটা ট্রাইব্যুনালে আছে, সেটা হাইকোর্টে আছে, সেই ইনফরমেশন একদম সুপ্রিম কোর্টেও আছে। তাই সরকারকে ডিএ দিতেই হবে, শুধু সময়ের অপেক্ষা।